গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 29 সেপ্টেম্বর সোমবার। আজকের সন্ধ্যার শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ খবর হলো খাবুগঞ্জ বাজারের পাবলিক টয়লেট ভেঙে দোকানঘর নির্মাণ, থানায় মামলা। প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের সঙ্গে শারদীয়া সৌজন্য সাক্ষাৎ বিধায়ক কমলাক্ষের। জুবিন গর্গের নামে বিশ্ববিদ্যালয় চাইলেন গোবিন্দপুরী। লক্ষ্মীপুর উপজেলার 19টি গ্রাম উত্তর কাছাড়ে অন্তর্ভুক্তির সংবাদে আতঙ্কিত সমতলবাসী, বলল সিআরপিসি। বিরাট ঘোষণা সূর্যকুমার যাদবের, এশিয়া কাপের সব ম্যাচ ফি তুলে দিলেন ভারতীয় সেনার হাতে। নজিরবিহীন কাণ্ড, জয়ী দল ভারতের ট্রফি নিয়ে পাকিস্তানে ফিরল পাক বোর্ডের চেয়ারম্যান নাকভি। এবং সর্বশেষ খবরটি হলো বিশেষ কিছু হতে চলেছে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে গাজা নিয়ে বড় ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের। এবারে শুনুন বিস্তারিত খবর। পাবলিক টয়লেট ভেঙে দোকানঘর নির্মাণ, এ নিয়ে সুনাই থানায় মামলাও হয়েছে, কিন্তু মামলার তদন্ত চলাকালীন অবস্থায় জোর কদমে নির্মাণ কাজ চলছে। এ নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সুনাইয়ের খাবুগঞ্জ বাজারে জোর জবরির ঘটনা এই নতুন নয়। এর আগেও বেশ কয়েকটি বিটে গোপনে বিক্রি ও নির্মাণের অভিযোগ রয়েছে। জানা গেছে, প্রায় বছর আগে খাবুগঞ্জ বাজার মসজিদের রাস্তার পাশে নকদিগ্রাম জিপির পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় নির্মিত হয় শৌচাগার। বাজারে আসা পুরুষ মহিলারা ওই পাবলিক টয়লেট ব্যবহার করে আসছেন, কিন্তু নবগঠিত নকদিগ্রাম চাঁদপুর জিপি সভানেত্রীর স্বামীর নেতৃত্বে ওই পাবলিক টয়লেটের অর্ধেকাংশ ভেঙে ফেলা হয়। ওই পাবলিক টয়লেটের জায়গায় 3টি দোকানঘর নির্মাণের কাজ শুরু করেছেন জিপি সভানেত্রীর স্বামী। এ নিয়ে দুদিন আগে সুনাই থানায় একটি এজাহার দায়ের করেন এলাকার সচেতন নাগরিকরা। অভিযোগ মতে এই জায়গাটির মালিকানা রয়েছে, শুধুমাত্র পাবলিক টয়লেট নির্মাণের অনুমতি দেওয়া হয়, কিন্তু পাবলিক টয়লেট হঠাৎ ভাঙ্গার আগে কারো মতামত নেওয়া হয়নি। এই অভিযোগের ভিত্তিতে সুনাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শনিবার বিতর্কিত জমি পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একদিকে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে, অন্যদিকে নির্মাণ কাজ চলছে জোর কদমে। রবিবারও কাজ চলেছে। এ নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্ত চলাকালীন কিভাবে নির্মাণ কাজ চলছে? পাবলিক টয়লেট ভেঙে দোকানঘর নির্মাণের জন্য কোনো গ্রাম সভার আয়োজন করা হয়নি বলেও অভিযোগ উঠছে। এই 3টি বিটে চড়া দামে গোপনে বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ। এছাড়াও আরও বিটে বিক্রির গোপন চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ। পরবর্তী খবরটি হলো কাছাড় জেলার লক্ষ্মীপুর উপজেলার অন্তর্গত রাজারবাজার জেলার 19টি গ্রাম উত্তর কাছাড় পার্বত্য জেলা অর্থাৎ স্বশাসিত ডিমা হাসাও জেলা অন্তর্ভুক্ত প্রক্রিয়া শুরু হয়। ওই এলাকার সমতলবাসী মানুষ আতঙ্কিত এবং উদ্বিগ্ন। নাগরিক অধিকার সুরক্ষা কমিটি আসামের সচিব প্রধান সাধনপুর কায়স্থের নেতৃত্বে এক প্রতিনিধি দল ওইসব এলাকা সফর করে এসে এক বিবৃতিতে এই অভিমত ব্যক্ত করেন। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিনিধি দল রাজারবাজার ব্লক এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে বাস্তব পরিস্থিতি অনুধাবন সহ মানুষের সঙ্গে মত বিনিময় করেন। মত বিনিময় করে যে বাস্তব চিত্র পাওয়া গেছে তাতে এটা পরিষ্কার, ওই অঞ্চলের লক্ষাধিক মানুষ হারাবে তাদের মৌলিক এবং সাংবিধানিক অধিকার, জমি বাড়ি ক্রয় বিক্রয়ের অধিকার। শুধু তাই নয়, চাকরি ও ব্যবসা ক্ষেত্রে চরম বঞ্চনার শিকার হবে। সেই সঙ্গে বিটেমাটি ছেড়ে চলে আসতে বাধ্য হবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, শত শত বছর ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতিতে বসবাস করছেন, একে অন্যের সুখে দুঃখে এগিয়ে আসছেন। কাছাড়ের গ্রাম পার্বত্য জেলায় ঢেলে দিয়ে বিভেদের প্রাচীর তৈরি করার চেষ্টা চলছে, এতে শান্তি সম্প্রীতি বিনষ্ট হবে। প্রতিনিধি দল হরিনগর, জয়পুর, কনকপুর, পয়লাপুল ইত্যাদি অঞ্চলের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে অনুধাবন করেছেন। কেউ সরকারি এই হঠকারী সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তারা কথা বলেছেন মণিপুরী মুসলিম, বাঙালি হিন্দু, মৈতেই মণিপুরী জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে। সবার মুখে একই কথা, আমরা শত শত বছর ধরে ডিমাসা সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি রক্ষা করে চলেছি, বর্তমানে এই বাতাবরণ রক্ষা করে চলতে চাই। বর্তমান ডিমা হাসাও জেলাও একসময় কাছাড় জেলার মহকুমা ছিল। ব্রিটিশ রাজত্বকালে জেলাগুলির সীমানা নির্ধারণ করা হয়, সেই সীমানা অনুযায়ী এই 19টি গ্রাম বর্তমান কাছাড় জেলার অন্তর্ভুক্ত ছিল। নতুন করে জেলা পুনর্গঠন করে লক্ষাধিক মানুষকে বিপন্ন করা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না।
এই প্রেক্ষিতে সিআরপিসি রাজ্য ও কেন্দ্রীয় সরকার এবং ডিমাসা সম্প্রদায়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রেখেছে শত শত বছরের পুরনো সম্পর্কে যাতে কোনো অবস্থায় চিড় না ধরে সেদিকে নজর রাখার জন্য। প্রতিনিধি দল যে সকল বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করেন তার মধ্যে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ ও ইতিহাসবেত্তা আবিদ রেজা মজুমদার, সুনির্মল দেব, প্রদীপ পাল, মণিপুরী সম্প্রদায়ের আব্দুল গনি, আব্দুল সামাদ, আলী আহমেদ, আব্দুর রহমান প্রমুখ। এই প্রতিনিধি দলে ছিলেন আইনজীবী আলী রেজা উসমানী, আইনজীবী আব্দুল লস্কর ও সঞ্জীব রায়। পরবর্তী খবর, প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের সঙ্গে শারদীয়া সৌজন্য সাক্ষাৎ বিধায়ক কমলাক্ষের। সক্রিয় রাজনীতি থেকে এখন অনেকটাই দূরে তিনি, তবে বরাক ব্রহ্মপুত্রের সব খবর রয়েছে তার নখদর্পণে। উত্তর করিমগঞ্জের বিধায়ককে কাছে পেয়ে বরাক তথা শ্রীভূমিবাসীর খোঁজ নেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। শারদীয় দুর্গোৎসবে শান্তি শৃঙ্খলা রক্ষা করে পুজোর আনন্দে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রবিবার হাইলাকান্দি ছুটে যান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। প্রতি বছরের মতো এবারও তার রাজনৈতিক গুরু গৌতম রায়ের বাড়িতে গিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান বিধায়ক। মূলত কমলাক্ষকে প্রথমবার টিকিট প্রদান থেকে বিধায়ক হিসেবে আসাম বিধানসভায় ছুটে যাওয়ার ক্ষেত্রে মন্ত্রী গৌতম রায়ের অবদান যে সব থেকে বেশি তা সবার জানা। ফলে ষষ্ঠীর সকালেই রাজনৈতিক গুরু তথা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের আশীর্বাদ নেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। প্রাক্তন বিধায়ক মন্দিরা রায়ও সে সময় উপস্থিত ছিলেন। পরবর্তী খবরটি হল, জুবিন গর্গের নামে বিশ্ববিদ্যালয় চাইলেন গোবিন্দপুরী। আসামের সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের অকাল প্রয়াণ এখনো গভীর শোকের আবহে রেখেছে রাজ্যবাসীকে। এবার তার স্মৃতিকে অমর করার দাবিতে সরব হলেন উত্তর পূর্ব ভারতের বিদগ্ধ আধ্যাত্মিক গুরু ও বিশিষ্ট সমাজ সংস্কারক মাওলানা আহমেদ সাইদ গোবিন্দপুরী। এক বিবৃতিতে তিনি জানান, জুবিন গর্গের নামে আসামে একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হোক, এই দাবিতে তিনি শীঘ্রই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করবেন। প্রয়োজনে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও বিষয়টি তুলবেন বলে জানিয়েছেন। এমনকি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জমি প্রয়োজন হলে নিজে থেকে তা ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। জুবিনের মানবিক চরিত্রের প্রসঙ্গ টেনে গোবিন্দপুরী বলেন, তিনি শুধু সঙ্গীত শিল্পী ছিলেন না, ছিলেন গরিব দুঃখীর বন্ধু। ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানবিকতাকে সর্বোচ্চ স্থানে তুলে ধরেছিলেন। তার গান যেমন মন ছুঁয়ে যেত, তেমনি তার জীবনও ছিল অসাম্প্রদায়িক আদর্শের প্রতিচ্ছবি। গোবিন্দপুরীর কথায়, এমন একজন ব্যক্তিত্বের নামে যদি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যায় তবে সেটাই হবে তার প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন। আসামের ঘরে ঘরে যিনি জনপ্রিয়তার সঙ্গে মানবিকতারও প্রতীক হয়ে উঠেছিলেন, তার নামে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার এই দাবি রাজ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পরবর্তী খবর, বিরাট ঘোষণা সূর্যকুমারের। এশিয়া কাপের সব ম্যাচ ফি তুলে দিলেন ভারতীয় সেনার হাতে। পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জেতার পর ভারতীয় টি-20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এক বড় ঘোষণা করেছেন। তিনি জানান, টুর্নামেন্টের সব ম্যাচের ফি ব্যক্তিগতভাবে ভারতীয় সেনার জন্য দান করতে চান। একই সঙ্গে জয়ের পর পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী ও এসিসি চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, 1 ঘন্টার বেশি দেরি হওয়ার পরেও চ্যাম্পিয়ন দলকে ট্রফি না দেওয়াটা দুর্ভাগ্যজনক, কারণ এত কষ্ট করে জেতা শিরোপার দাবিদার একমাত্র জয়ী দল। পরবর্তী খবরটি হল, নজিরবিহীন কাণ্ড, জয়ী দল ভারতের ট্রফি নিয়ে পাকিস্তান ফিরল পাক বোর্ডের চেয়ারম্যান নাকভি। এশিয়া কাপ ফাইনাল এহেন খেলা এর আগে কখনো কোনোদিন বোধ করি ক্রিকেট প্রেমীরা দেখেননি। ভারত পাক মাঠে মানেই টান টান উত্তেজনা, তা যুদ্ধের ময়দান হোক বা ক্রিকেট মাঠ। এশিয়া কাপ ফাইনালে ছিল এমনই পরিস্থিতি। তবে এহেন আচরণ এর আগে ক্রিকেট জগৎ দেখেনি। ভারত ফাইনাল জিতলেও পাকিস্তানের কোনো মন্ত্রীর থেকে ট্রফি নেবেন না বলেই জানিয়ে দেয়। এর ফলে স্বভাববশতই পাকিস্তানের মহসিন নকভি ট্রফি নিয়ে দেশে ফিরে যান। একজন রাজনীতিবিদ তথা ক্রিকেট প্রশাসক শেষে কিনা এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিয়ে পালিয়েছে। এশিয়া কাপের শুরু থেকে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। পাকিস্তানের সঙ্গে এক মাঠে এই খেলাকে তারা পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে উৎসর্গ করছেন। এমনকি অপারেশন সিন্দুরের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছেন। খেলা শেষে সূর্য জানিয়েছেন এই কথা। ফাইনালে খেলা শেষ হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হচ্ছিল না। ভারতীয় ক্রিকেটাররা মাঠে দাঁড়িয়েছিলেন,
কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের দেখা পাওয়া যাচ্ছিল না। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া বলেন, যেহেতু ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চলছে, তাই আমরা কোনো পাকিস্তানি মন্ত্রীর কাছ থেকে কোনো পুরস্কার গ্রহণ করব না। আমরা নীতিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। এর অর্থ এই নয় যে তিনি ট্রফি এবং পদক নিয়ে দেশে চলে যাবেন। এই ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আশা করি ভদ্রলোক শীঘ্রই ট্রফি এবং পদক ভারতে ফিরিয়ে দেবেন। শুধু তাই নয়, নকবির এই কাজের বিরুদ্ধে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার কাছে অভিযোগ জানানো হবে। শইকিয়া বলেন, নভেম্বর মাসে দুবাইয়ে আইসিসির বৈঠক আছে। সেখানে আমরা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। ক্রিকেটের ইতিহাসে এমন দৃশ্য বিশ্ব কোনোদিন দেখেনি, যেখানে প্রতিযোগিতায় জয়ী দল ট্রফি নিল না। পরবর্তী খবর, বিশেষ কিছু হতে চলেছে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে গাজা নিয়ে বড় ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের। ইসরায়েল হামাস সংঘাতের অবসান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসবেন। তার আগে ট্রাম্প বড় মন্তব্য করেছেন, দাবি মধ্যপ্রাচ্যে এবারই প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে। নিউ ইয়র্কে ইতিমধ্যে একাধিক মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক সেরেছেন ডোনাল্ড ট্রাম্প। তারপর তিনি 21 দফার একটি খসড়া প্রস্তাব আঞ্চলিক নেতাদের হাতে তুলে দিয়েছেন, যেখানে মূলত বলা হয়েছে হামাস 48 ঘন্টার মধ্যে সমস্ত জিম্মিকে মুক্তি দেবে, ইসরায়েলি সেনা অভিযান বন্ধ করবে এবং ধাপে ধাপে গাজা থেকে প্রত্যাহার করবে। ইসরায়েল ফিলিস্তিন বন্দীদের ছেড়ে দেবে এবং সাহায্য পৌঁছানোর পথ খুলে দেবে। হামাস নিরস্ত্র হবে এবং গাজা শাসনে আর কোনো ভূমিকা নেবে না। অন্তর্বর্তী প্রশাসন গঠিত হবে এবং মসজিদ বিদ্যালয়ে ডি-রেডিক্যালাইজেশন পরিকল্পনা চালু হবে। ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে এসব শর্ত মানেনি, বরং জেরুজালেমের এক শীর্ষ কর্তা বলেন, প্রস্তাবের অনেক বিষয় আসলে গুজব। আসল অবস্থান জানানো হবে নেতানিয়াহু ট্রাম্প বৈঠকের পর। হামাসও জানিয়েছে তারা এখনও পরিকল্পনা প্রস্তাবের বিষয় হাতে পায়নি। ইসরায়েলের শর্ত, নেতানিয়াহুর দেশের পক্ষ থেকে যুদ্ধ থামানোর 5টি শর্ত স্পষ্ট করা হয়েছে। 1. হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করতে হবে। 2. সব জিম্মিকে মুক্তি দিতে হবে। গাজাকে ডিমিলিটারাইজড জোন ঘোষণা করতে হবে। নিরাপত্তা নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে। প্রশাসন গঠন হবে, তবে তাতে থাকবে না হামাস বা পশ্চিমাংশের ফিলিস্তিন অথরিটি। এই শর্ত হামাসের দীর্ঘদিনের দাবির সঙ্গে সরাসরি সংঘাতে যাচ্ছে, যেখানে তারা ইসরায়েলের পূর্ণ প্রত্যাহার দাবি করে এসেছে। প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধে গাজার স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে মৃতের সংখ্যা 63,000 ছাড়িয়েছে। শহরের অধিকাংশ মানুষ বারবার উদ্বাস্তু হয়েছেন। জাতিসংঘ সমর্থিত সংস্থা 1 মাস আগে গাজার কিছু অংশকে দুর্ভিক্ষ পীড়িত ঘোষণা করেছে। ইসরায়েলি সেনা গাজার গভীরে ঢুকে সম্প্রতি প্রধান হাসপাতালের মাত্র 1 কিলোমিটার দূরত্বে পৌঁছে গেছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গত সপ্তাহে 159টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স, ব্রিটেন, কানাডার মতো দেশও এর পক্ষে ভোট দিয়েছে, তবে আমেরিকা ও ইসরায়েল এর বিরোধিতা করেছে। ইসরায়েলের মতে এটা হামাসকে পুরস্কৃত করার শামিল। সব মিলিয়ে নেতানিয়াহু ট্রাম্প বৈঠক ঘিরে তৈরি হয়েছে কূটনৈতিক কৌতূহল। গাজা যুদ্ধ থামাতে এই প্রস্তাব কার্যকর হবে নাকি আগের মতোই আটকে যাবে আলোচনার টেবিলে, সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।